গত কয়েকটা ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম এবং ওখানে আমরা কোয়ান্টাম সংখ্যার চারটা যে ক্লাসিফিকেশন আছে, কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই চারটা বিষয় আমরা অনেকটা ডিসক্রাইব করে দেখেছি। কেন আমাদের কোয়ান্টাম সংখ্যাটার দরকার ছিল? কারণ আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে চাই, এজন্য আসলে আমাদের কোয়ান্টাম সংখ্যাটা জানা আবশ্যক ছিল। যেহেতু আমরা কোয়ান্টাম সংখ্যা কমপ্লিট করতে পেরেছি, সুতরাং আজকের থেকে আমরা আবার ইলেকট্রন বিন্যাস শুরু করব। তো ইলেকট্রন বিন্যাস আসলে করার জন্য কয়েকটা প্রিন্সিপাল আছে, মানে কয়েকটা নীতি আছে। একটা হচ্ছে পলির বর্জন নীতি, দুই হচ্ছে আফবাউ নীতি, আর 3 নম্বরটা হচ্ছে হুন্ডের নিয়ম। ঠিক আছে, এই তিনটার উপর বেস করে মূলত পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা হয়। পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার জন্য আমরা তিনটা প্রিন্সিপাল ফলো করছি। একটা হচ্ছে পলির বর্জন নীতি, আফবাউ নীতি, আর একটা হচ্ছে হুন্ডের নিয়ম। ফার্স্টের দিকে আমরা ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় সেটা শেখার পরে আমরা পলির বর্জন নীতি, আফবাউ নীতি এবং হুন্ডের নিয়ম, এই তিনটাই কভার করে ফেলব। তাহলে প্রথমে আসলে আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা দেখি যে আসলে কীভাবে করতে হয়। আমরা এগুলো দেখতে দেখতে আসলে কখন যে তিনটা নীতি কমপ্লিট করে ফেলবো তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে আসলে বুঝতে পারবো যে আসলে আমি তো এইখানে এটা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। ঠিক আছে, তো তখন আমরা স্পেসিফিক্যালি বুঝতে পারবো যে আসলে এই কাজটা আমার হয়ে গেছে বা আমি এই নীতিটা অলরেডি করে ফেলেছি। সুতরাং আমরা একটু দেখি, গল্পের মাধ্যমে দেখি ইলেকট্রনের আমরা কি করেছিলাম। যে পরমাণুতে যেহেতু ইলেকট্রনগুলো থাকতেছে, একে প্রকাশ করার জন্য আমরা বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিয়েছিলাম। এখন যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে কোয়ান্টাম বলবিদ্যা ব্যবহার করে অরবিটাল সমূহকে বিভিন্নভাবে সাজানো হয়। অরবিটাল বলতে এই যে আমরা SPDF, আমাদের যে অরবিটালগুলো ছিল, যে SPDF, এই অরবিটালগুলো ছিল, এই অরবিটালগুলো আসলে কিভাবে সাজানো হয়ে থাকে সেই জিনিসটা আমরা কোয়ান্টাম বলবিদ্যার সাহায্যে ব্যাখ্যা করা আছে, আমরা সেটা একটু দেখব। প্রথমে হচ্ছে 1s, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমটা হচ্ছে 1s, এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা ব্যবহার করে এই অরবিটালকে কীভাবে কী করা হয়েছে, বিভিন্ন শক্তি অনুসারে সাজানো হয়েছে। 1s, 2s, 2p। ঠিক আছে, এরপরে 3s, 3p, 3d। এরপরে হচ্ছে 4s, 4p, 4d, 4f। তারপরে আছে 5s, 5p, 5d, 5f। ঠিক আছে, এরপরে 6s, 6p, 6d, 7s, 7p, 8s। চমৎকার একটা ফিগার আউট হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আরও লেখা যায়, তো আমাদের এত ইলেকট্রন নাই যে এগুলো লিখতে হবে। বলবিদ্যার কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে আপাতত আমরা এগুলা ইউজ করেই, আমাদের মূলত 7টা পর্যায় সামনে আছে, 8s দরকার হয় না, তো 7টা পর্যন্ত লিখলেও হয়। বাট আমরা শেখার জন্য 8s পর্যন্ত লিখেছি এবং একটা সুন্দর একটা ফিগার আউট করার জন্য। এখন তোমাদেরকে তোমার প্রশ্নও আসতে পারে যেখানে 2s 2p হলো কেন, 3s 3p হলো কেন। খেয়াল করো, এটা 3 নাম্বার শক্তি স্তর। এনটা কি? এন হচ্ছে 3 নাম্বার, তাই না? তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে
n ইকুয়াল টু যখন 3 হচ্ছে তখন হচ্ছে এল এর ভ্যালু কী হচ্ছে বলো তো, 0 1 2 তিনটা হচ্ছে। তাহলে এল এর 0 মানে কি, এস, 1 মানে পি, আর এটা মানে কি ডি। তার মানে এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তরে। তাহলে 3s 3p 3d তিনটা থাকতে পারে, রাইট। এরপরে আমরা যদি আরেকটা দেখি সেটা হচ্ছে 4। তাহলে n ইকুয়াল টু যখন 4 হচ্ছে, সবাই একটু কেয়ারফুলি দেখবা, n ইকুয়াল টু যখন 4 হচ্ছে তখন এল এর ভ্যালু কী হচ্ছে, 0 হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে এবং 3 হচ্ছে। কেন, এল এর ভ্যালু কি, এল এর ভ্যালু হচ্ছে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। সুতরাং 0 n-1 মানে 3, তাহলে 0 1 2 3। তাহলে এটা মানে কি, 0 মানে কি এস, 1 মানে কি পি, 2 মানে কি ডি, আর 3 মানে কি এফ। তার মানে কি এটাকে আমরা অরবিটালে কিভাবে লিখতে পারি, 4s 4p 4d 4f। ঠিক আছে, এই যে এখানে কিন্তু সেটাই হয়েছে, 4s 4p 4d 4f। আর প্রথম শক্তি স্তরে n ইকুয়াল টু কী আসতেছে, n ইকুয়াল টু, আমরা যদি n ইকুয়াল টু যদি কী ধরি, n ইকুয়াল টু যদি কি 1 ধরি, সরি, n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে l ইকুয়াল টু কি 0, তার মানে কি s অরবিটাল। তাহলে এটা এই জন্য কি এটা 1s। তারপরে n ইকুয়াল টু যদি 2 হয়, ঠিক আছে, n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু কি 0 আর 1, তাহলে এখানে কি আসছে s আর p, তাই না। তাহলে এই জন্য এটাকে কিভাবে লেখা হয়েছে 2s 2p। এই যে দেখো এখানে তাই লেখা হয়েছে না, 2s 2p, আর এখানে 3s 3p 3d, 4s 4p 4d 5f, অ্যাকর্ডিং টু পরবর্তীগুলো এই অনুসারে লেখা হয়েছে। সো এগুলো আশা করি যে বুঝতে পারছো, যারা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা এটা পড়েছো, তাহলে এসপিডিএফ এর ব্যাপারটা বুঝতে পেরেছো। সেই অনুপাতে আসলে এখানে এগুলো লেখা হয়েছে। আই হোপ এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকার কথা না। এইবার যে কাহিনীটা ঘটতেছে দেখো যে এটা কিভাবে এই শক্তি স্তরটাকে কমপ্লিট হচ্ছে। আমি একটু রেড পেন ইউজ করি যাতে তোমরা ভালো বুঝতে পারো। এভাবে কেটে দাও, এদিক দিয়ে কেটে দাও এগুলাতে, ঠিক আছে। আমরা এভাবে কাটতে থাকি, দেখো কোনগুলো কাটতেছে। দেখো ঠিক আছে, আমরা এটা এভাবে কেটে দিলাম। এখন এইগুলো আসলে কিভাবে স্টার্ট হয়, এই যে তীর চিহ্ন দেখতেছো, এদিক থেকে শুরু হয়ে এটা এভাবে ব্যাক করবে। তার মানে এগুলো সব সময় কি এভাবে তোমার শক্তি স্তর অনুসারে এগুলা কি করবে, এক একটা শক্তি স্তরে প্রবেশ করবে। দেখো এখানে সব সময় আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্যাম্পল দ্বারা আসলে বোঝানো হচ্ছে, এ যাচ্ছে আসছে, আমরা তীর চিহ্ন দিয়ে বুঝতে পারছি, ঠিক আছে। সো ইলেকট্রনগুলো আসলে এই শক্তির ক্রম অনুসারে কিন্তু কি করবে, অরবিটাল সমূহে প্রবেশ করবে। এই অরবিটালে ইলেকট্রনগুলো মানে এদিক দিয়ে পূর্ণ হয়ে তারপরে এদিকে পূর্ণ হবে, তারপরে এদিকে পূর্ণ হবে। বুঝতে পারছো তো যে এইভাবে আসলে আমাদের ইলেকট্রনগুলো কি হবে, ফিল আপ হবে। আর এই ইলেকট্রনগুলো পূর্ণ হতে গিয়ে বিভিন্ন নিয়ম আছে, যেই নিয়মগুলো আসলে আমরা বলতেছি যে এই রুলস, এই যে 3টা রুল, পলের বর্জন নীতি, আফবাউ নীতি আর হুন্ডের নিয়ম, এই 3টা অনুসারে আসলে এখানে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে যাবে। তাহলে এটা কি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের, এটা হচ্ছে ধারাক্রম। এখন তাহলে এই ধারাটা কিভাবে আসতেছে প্রথমে আমরা একটু খেয়াল করি।
প্রথমে আসতেছে হচ্ছে 1s। প্রথমে কি আসতেছে 1, আমরা আশা করি দেখতে পাচ্ছি। প্রথমে তাহলে এখানে ইলেকট্রন কোথায়, প্রথমে এটা আসতেছে 1s এ, ঠিক আছে 1s। তারপরে কি হচ্ছে, কোথায় যাচ্ছে দেখি একটু আমরা, এটা কোথায় আসতেছে 2s এ, 1s তারপর 2s, তারপরে 2p3s, 2p3s, তারপরে কি কোথায় আসতেছে 3p, 3pর পরে কি হচ্ছে 4s, 3pর পরে 4s, তারপরে 3d, 4s এর পরে কি আসতেছে 4s, এই যে আমরা এখানে কমপ্লিট করলাম 4s, 4s এর পরে কমপ্লিট করার পর আমরা দেখতে পাচ্ছি এই তীরটা কোথায় আসলো 3d তে, তাহলে এটা 3d। তারপর এখানে কোথায় আসলো 4p, 3d 4p, রাইট। তারপরে কি 5s, ঠিক আছে। আচ্ছা 4p 3d 4p 5s। তাহলে এখানে এই শক্তির ক্রমটা কি, এই যে এরকম হবে, তার মানে এটার চাই এটা শক্তি বেশি, আবার এটার থেকে এটা শক্তি বেশি, তারপরে এটার থেকে এটার থেকে, তার মানে এই শক্তির ক্রমটা দেখো তোমরা একটা, এই যে শক্তির ক্রম এভাবে চলতে থাকবে। এভাবে কি পর্যন্ত যাবে, এভাবে যাবে হচ্ছে 8s পর্যন্ত, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে বলো তো, এইটা হচ্ছে শক্তি স্তরের যে ধারাটা আছে শক্তিক্রম, এটা হলো শক্তি স্তরের কি, এটা শক্তির ক্রম, ঠিক আছে। এটা হলো শক্তির ক্রম, যে বৃদ্ধির যে ইয়েটা এখানে সেটাই দেখাচ্ছে, শক্তির ক্রমবৃদ্ধি, রাইট। তাহলে শক্তির ক্রমটা কিভাবে বৃদ্ধি হচ্ছে, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের যে ইলেকট্রনগুলো কিভাবে এক একটা অরবিটালে যাচ্ছে। প্রথমে 1s এ দেখো তীর দিয়ে কেটে দিচ্ছে, প্রথমে 1s ইলেকট্রনটা প্রবেশ করবে, তারপরে ইলেকট্রন 2s এ, তারপরে কি 2p, তারপর 3s, তারপরে 3p 4s, তারপরে আবার চলে যাচ্ছে 3d 4p 5s, আবার কাটতে যাচ্ছে, আবার যাচ্ছে, এমনি যাচ্ছে, আর আসার সময় কাটতে আসতেছে। তো যাকে কাটতে আসতেছে সেইগুলোই আমরা লিখছি। তাহলে এইটা তোমার ম্যান্ডেটরি মানে তোমাকে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তো আর তুমি এভাবে লিখে কেটে তুমি আসলে ইলেকট্রন বিন্যাস করতে পারবে না কোনো পরমাণু। তাহলে তোমাকে কি মুখস্থ করতে হবে, যে এটা 1s 2s 2p 3s 3p 4s 3d, তার মানে এই যে নিয়মটা আছে, ঠিক আছে 1s 2s 2p 3s, ঠিক আছে 3p 4s 3d, ঠিক আছে 4s 3d 4p 5s, ঠিক আছে এইভাবে 8s পর্যন্ত। এখন কথা হচ্ছে যে এই যে শক্তির ক্রমগুলো কিভাবে আসলো না আসলো, এগুলো আমরা ওই যে অরবিটালের যেই তিনটা ইলেকট্রন বিন্যাসের যে তিনটা নিয়ম দেখলাম, এটার মধ্যে আমরা এগুলো পেয়ে যাব, যে কেন শক্তি স্তরগুলোতে এখানে 3d না এসে 4s কেন আগে আসলো কেন, আমরা তো এখান থেকে তো দেখতে পাচ্ছি। তারপরেও এখানে কিছু কথা আছে, যে কথাগুলো আসলে আমরা ওইখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা এখানে দেখলাম সেটা কি হচ্ছে, যে ইলেকট্রনগুলো এইভাবে প্রত্যেকটা অরবিটালে প্রবেশ করছে, রাইট। আর এর শক্তির ক্রমটা হচ্ছে এইটা। আমরা তাহলে একটা সিম্পল একটা ইলেকট্রন বিন্যাস আগে দেখে নিই। আমরা ধীরে ধীরে সবগুলো ইলেকট্রন বিন্যাসই দেখব। আমাদের মানে 30 পর্যন্ত মুখস্থ করা থাকতে হবে, প্রথমে 20 পর্যন্ত শিখতে হবে, তারপরে 30 পর্যন্ত। তো প্রথম আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখি, যেমন হাইড্রোজেন যদি দেখি আমরা, হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 1, ঠিক আছে। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে, ওর আসেই হচ্ছে ইলেকট্রন একটা, তাহলে এটা কি হবে বলো তো 1s1, একটা ইলেকট্রন। আমরা জানি এস অরবিটাল ইলেকট্রন কয়টা, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে একটা,
এখানে হাইড্রোজেনের জন্য একটা, কিন্তু এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? দুইটা। ইলেকট্রন ধারণ ক্ষমতা এস অরবিটালে কয়টা? দুইটা। কিন্তু আমার হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে আসেই একটা, সুতরাং এস অরবিটালে কয়টা হবে? একটা। এরপরে যদি আমি হিলিয়ামের কথা চিন্তা করি, হিলিয়ামের কত? 2। তাহলে এখানে কি হবে? 1s, দুইটা। তাহলে প্রথম শক্তি স্তরেই কিন্তু আমার ইলেকট্রনগুলো কভার হয়ে গেল। কিন্তু আমি যদি হচ্ছে লিথিয়ামে যাই, লিথিয়ামের কত? 3। এখানে তাহলে 3টা, তাহলে 1s, দুইটা তো পূর্ণ হয়ে গেল। তাহলে আমার এখন কি হচ্ছে? এই দুটা মনে করো এটা পূর্ণ হয়ে গেছে, এখন তাহলে আমার যাইতে হচ্ছে কোথায়? এই অরবিটালে 2s-এ। আমার সিরিয়াল অনুসারে 2s আছে, তাহলে আমি এখানে 2s লিখলাম। এখন এই 2s-এ কত আসবে বলো তো? আমার ইলেকট্রন আর আছে একটা, হয়ে গেল 3টা। তাহলে এইবার বেরিলিয়ামের ক্ষেত্রে কি হবে? বেরিলিয়ামের ক্ষেত্রে 4, তাহলে 4 মানে কি? 1s 2s, এখানেও দুইটা আসবে, এখানেও দুইটা, 4টা কমপ্লিট। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। হ্যাঁ, তো এবার বোরনের ক্ষেত্রে তো 5টা, বোরনে তো 5টা, তাহলে এখন এখানে কি হবে? তাহলে 1s 2s, এখানে 2, এখানে 2, 4টা না হয়ে গেল। এবার আরেকটা কি হবে? তো আমাদের এখানে কি আছে? 2p আছে না? দেখো সিরিয়াল অনুসারে কি 2s ইলেকট্রন যাওয়ার পরে কোথায় যাবে? 2p-তে যাবে, তাই হচ্ছে না? তাহলে আমার 1s ইলেকট্রন কমপ্লিট হয়ে গেছে, 2s ইলেকট্রন কমপ্লিট হয়ে গেছে। এরপরে পরের অরবিটাল কি আছে? 2p, তাহলে আমার এখানে 2p লিখতে হবে, 2p। তাহলে 2p-তে আর ইলেকট্রন বাকি আছে কয়টা? একটা, ঠিক আছে? তাহলে আমার 5টা ইলেকট্রন হয়ে গেল, বুঝা গেছে? তাহলে p-তে ইলেকট্রন ধারণ ক্ষমতা p অরবিটালে কত? ইলেকট্রন ধারণ ক্ষমতা p অরবিটালে 6টা, এখানে কয়টা আছে? একটা। তার মানে এখানে আরও কয়টা ইলেকট্রন আসতে পারবে? এখানে আরও 5টা ইলেকট্রন, তার মানে এখানে আরও সে 5টা ইলেকট্রন, মানে 6টা টোটাল ইলেকট্রন p-তে নিতে পারবে। তাহলে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, আর এটা কি? দ্বিতীয় শক্তি স্তর। এখানে 2টা ইলেকট্রন ধারণ ক্ষমতা রাখে, তাহলে এখানে কয়টা রাখবে? 8টা। 6 আর 2 8, রাইট? 6 এবং 2, 8টা ইলেকট্রন ধারণ ক্ষমতা রাখতে পারে এই দ্বিতীয় শক্তি স্তরে। কিন্তু আমার এইখানে কি আছে? আমার এইখানে আমরা যেহেতু 5টা ইলেকট্রন, সুতরাং তো 5টা তো ইজিলি এখানে থাকতেই পারে, বোঝা গেছে? এখানে আমার টোটাল 5টা ইলেকট্রন, তাহলে 2টা এখানে চলে গেল, এখানে 3টা, তার মানে এখানে আরও কয়টা আসতে পারবে? 5টা ইলেকট্রন, এবং সেটা কোথায় যাবে? p অরবিটালে, রাইট? এরপরে নেক্সট আমরা আরেকটা দেখি, কার্বন দেখি। তো কার্বনের ক্ষেত্রে 6 তাহলে আমার হচ্ছে 1s, 2টা পূর্ণ হয়ে গেল। তাহলে প্রথম শক্তি স্তর আমার 2টা কমপ্লিট। এরপরে কি লিখব? 2s-এ কি? 2টা কমপ্লিট। তারপরে 2p, p-তে আমার হচ্ছে কয়টা নিতে পারবো? আমি সর্বোচ্চ 6টা ইলেকট্রন নিতে পারবো। তাহলে এখানে আমার বাকি থাকতেছে কয়টা? কার্বনের 6 থাকলে 6টা, তাহলে 2টা তো চলে গেছে, 2 আর 2 4টা চলে গেছে, আর আছে কয়টা? 2টা। তাহলে এখানে 2টা দিয়ে দিলাম, 6, রাইট? তাহলে আমার কি হয়ে গেল? কার্বনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল, বোঝা গেছে? তার মানে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? যে যেই শক্তি স্তরগুলো, এটা দ্বিতীয় শক্তি স্তর, যদি আরও বেশি থাকতো তৃতীয়। আমরা আস্তে আস্তে দেখবো আরও ইলেকট্রন বিন্যাস পরবর্তী ক্লাসে, বাস আজকে হচ্ছে কার্বন পর্যন্ত থাকলো। তাহলে কার্বন পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাসগুলো কি বুঝতে পারলাম? তাহলে এটা প্রধান শক্তি স্তর। এখানে কিভাবে ইলেকট্রনগুলো আসতেছে? এখানে আসতেছে হচ্ছে এই যে ক্রমটা, এই শক্তির ক্রম অনুসারে, যে প্রথমে ইলেকট্রন আসতেছে 1s-এ, তারপর ইলেকট্রন যাচ্ছে 2s-এ, তারপর ইলেকট্রন যাচ্ছে 2p-তে, তারপরে 3s-এ। তোমরা দেখো সেটাই কি হচ্ছে না? যখন আমার আস্তে আস্তে কি বাড়তেছে? পারমাণবিক সংখ্যা বাড়তেছে, মানে ইলেকট্রন সংখ্যা আমার বাড়তেছে। যখন দেখো কার্বনের 6টা চলে আসলো, তখন কিন্তু আমার 6টা ইলেকট্রন, তাহলে প্রথমটাতে 2টা, আমি জানি এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন নিতে পারে, তাহলে 2টা হয়ে গেল। এরপরে পরবর্তীতে আসলো দ্বিতীয় শক্তি স্তরে। তো দ্বিতীয় শক্তি স্তরে দেখো যে এসের এটা এস কত নিতে পারবে? এস অরবিটাল 2টা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখানে যে আসলো পি, তখন পি কয়টা নিতে পারবে? পি হলো 6টা নিতে পারবে, তার মধ্যে আমি কয়টা নিলাম? 2টা। এখন আমি 4টা এখানে ইলেকট্রন করতে পারবো, তার মানে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন এই পিতেই থাকবে, মানে পি অরবিটালেই থাকবে।
এরপরে যখন সোডিয়ামে চলে যাবে তখন সেটা আবার 3s-এ চলে আসবে, ঠিক আছে। তো আমি সোডিয়ামেরটা একটু বলি, তাহলে এবার হয়তো তোমরা একটু বুঝতে পারবা। সোডিয়াম Na, তো সোডিয়ামের কত 11, রাইট। তো তাহলে এটার হচ্ছে ইলেকট্রন বিন্যাসে তাহলে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে 2টা আর এখানে থাকে 4, 2 আর 4, ঠিক আছে। এখন তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখি যে এর ইলেকট্রন বিন্যাসে বলা হয়ে থাকে 2, 8, 1, কেন এবং কিভাবে সেটা আমরা দেখি। এখানে 1s, প্রথমটার আমার 2 কমপ্লিট, ঠিক আছে, আমার প্রথমটা 2 কমপ্লিট, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। তাহলে প্রথমটার কিন্তু আমার কমপ্লিট, তারপরে 2s-এর 2 কমপ্লিট, কয়টা গেল, 4টা গেল। তারপরে 2p, এখানে কয়টা আসবে, 6টা, তাহলে কয়টা হয়ে গেল, 10টা হয়ে গেছে, 2, 2, 4 আর 6, 10। এখন কথা হচ্ছে যে আমার তো 10টা হয়ে গেল, এখন তো আর আমি এখানে এটা ইউজ করতে পারছি না, তাহলে এখন কোথায় যাবে দেখো তো। 2pর পরে এবার কেটেছে কাকে, 3s-কে, এবার 3s-এ কয়টা ইলেকট্রন নিতে পারে, 2টা, আমার দরকার আর কয়টা, একটা, তাহলে আমি একটা নিলাম। তাহলে এটা ছিল, এখানে 2টা আসলো, এখানে 8টা, এখানে একটা, ঠিক আছে। এই জন্য দেখা যাচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে কি লেখা হয়, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে লেখা হয় 2, 8, 1, ঠিক আছে, এইভাবে লেখা হয়। মানে তোমাদের যদি সেল অনুপাতে যদি তোমরা লেখো যে KLM, হ্যাঁ, এই সেল অনুপাতে যদি তোমরা লিখতে চাও তাহলে পরে দেখা যাচ্ছে ইলেকট্রনগুলো এইভাবে লিখতে পারো, 2, 8, 1, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের বিষয়। তো আমরা এভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করব। আর এটা তোমরা বুঝতে পারছো যে আসলে আলটিমেটলি এটা তো আর সবসময় মুখস্থ রাখা সম্ভব না। তাহলে কি করতে হবে, এই যে ক্রমটা দেখছো 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, এইটা মনে রাখতে হবে। তো এটা মনে রাখারও অনেক টেকনিক আছে, সেই টেকনিকটা আমি আগামী ক্লাসে আলোচনা করব। কিন্তু তোমরা হচ্ছে কি করবা, তোমাদের বেশি না, তোমরা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে তোমরা নিয়ন পর্যন্ত, হাইড্রোজেন থেকে নিয়ন, হাইড্রোজেনের কত 1, তার মানে 10, হাইড্রোজেন থেকে নিয়ন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস হোমওয়ার্ক থাকলো। তাহলে কি, হাইড্রোজেন থেকে হিলিয়াম পর্যন্ত যেই ইলেকট্রন বিন্যাসটা আছে এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করে তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে পিকচারটা দিবা, ঠিক আছে। তাহলে আমি নেক্সট ক্লাসে, তোমরা যদি না বুঝো তাও কমেন্ট করতে হবে, আমি নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে এই জিনিসটাকে তোমরা একবার আঁকায় দেখবা যে এটা কেমনে মানে এভাবে কাটতে যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে এবং আসার সময় কাটতেছে, ঠিক আছে। যাওয়ার সময় কিছু করতেছে না, কিন্তু আসার সময় কাটতেছে, যাওয়ার সময় কিছু করতেছে না, কাটতেছে। এবং এটা কি একটা ধারা তৈরি করে ফেলতেছে এবং এই ধারা অনুসারে কি করতেছে, ইলেকট্রনগুলো প্রবেশ করতেছে, ঠিক আছে। আর এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, s অরবিটাল, p অরবিটাল, d এবং f, এসে হচ্ছে 2টা ইলেকট্রন নিতে পারবে, পিতে হচ্ছে 6টা, ডিতে হচ্ছে 10টা এবং এফে হচ্ছে 14টা ইলেকট্রন নিতে পারবে সর্বোচ্চ, ঠিক আছে। তো সেই ক্রম অনুসারেই আসলে আমরা এখানে কি করলাম, এখানে আমরা ইলেকট্রন বিন্যাসটা করেছি, ঠিক আছে। সো আমি মনে করি যে এখানে কারোর প্রবলেম নাই, যদি প্রবলেম থাকে ডেফিনেটলি জানাতে হবে। আর হচ্ছে অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে আমাকে একটু মানে পিকচারটা তুলে হোমওয়ার্কটা করে দিবা 1 থেকে 10 পর্যন্ত, হাইড্রোজেন থেকে নিয়ন পর্যন্ত, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ইলেকট্রন বুঝতে পারছো কিনা। তো এই ইলেকট্রনগুলো করার পরে আমাদের যে 3টা রুল আছে বা প্রিন্সিপাল আছে, নীতিগুলো আছে, ওইগুলো আমরা শিখে ফেলবো এবং এর মধ্যে দেখবা যে অনেক কিছু হয়ে গেছে। সো টেনশন করার কিছু নাই, আমরা ইলেকট্রন বিন্যাস একদম পানির মতো করে ফেলবো, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।